আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অনুমতি আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের ডামাডোলের মধ্যে 24শে জুলাই একটি খবর গুরুত্ব পায়নি। সেটি হলো ঢাকার মতিঝিলে মেট্রো রেল স্টেশনের নিচ থেকে ছাতার মধ্যে থাকা একটি শক্তিশালী আইইডি বোমা উদ্ধার করা হয়। এতটাই শক্তিশালী যে বিশেষ সতর্কতা নিয়ে বোমাটি নিষ্ক্রিয়করণের সময় একজন পথচারীর গায়ে স্প্লিন্টার লেগেছে। উদ্ধার হওয়া বোমাটির ধরন, এর বিস্ফোরণ ক্ষমতা ও শক্তির কথা আঁচ করতে পেরে আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টদের মধ্যে বেশ চাঞ্চল্য দেখা দিয়েছে। কারণ বোমাটি শক্তিশালী আইইডি বোমা, যাকে বলা হয় ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস। বোমায় ব্যবহৃত সরঞ্জাম দেখে নিশ্চিত হওয়া গেছে এটি বাংলাদেশি বানানো। পুলিশ ও বিস্ফোরক বিশেষজ্ঞদের ধারণা, দেশীয় প্রযুক্তি ও সরঞ্জাম ব্যবহার করে সূক্ষ্মভাবে এমন ইম্প্রোভাইজড বোমা বাংলাদেশে এর আগে পাওয়া যায়নি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বলছেন, শক্তিশালী এই বোমাটি রাখা হয়েছিল সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রার পথে, যে কারণে ভয়াবহ একটি সন্ত্রাসী হামলা থেকে ভাগ্যের জোরে বাঁচা গেছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এখন বড় প্রশ্ন হলো, এমন নিখুঁতভাবে ইম্প্রোভাইজড বোমা বাংলাদেশে কারা বানালো, তাদের উদ্দেশ্য কি? আইন শৃঙ্খলা বাহিনীর সূত্রগুলো বলছে, ভারতের বিচ্ছিন্নতাবাদী গ্রুপ মাওবাদীরা, পাকিস্তানের টিটিপি, আইএস, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলো এবং নাইজেরিয়ার কিছু সন্ত্রাসী গ্রুপ এই ধরনের আইইডি বোমা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের উপর হামলা চালানোর ক্ষেত্রে ব্যবহার করে। বিস্ফোরক বিশেষজ্ঞরা বলছেন, বোমাটিতে যে ধরনের সরঞ্জাম ব্যবহৃত হয়েছে, একই ধরনের বিস্ফোরক ও সরঞ্জাম সবশেষ ঢাকার দুটি মাদ্রাসা এবং মিয়ানমার ও সিলেট সীমান্ত থেকে গত কয়েক মাসে উদ্ধার হয়েছে। ঠিক কোন উদ্দেশ্যে আইইডি বোমাটি মেট্রো স্টেশনের নিচে রাখা হয়েছিল এবং কারা রেখেছিল, আর তাদের পরের পরিকল্পনা কি, এসবই এখন তদন্ত সংস্থাগুলোর বড় মাথা ব্যথার বিষয়। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 24শে জুলাই যখন বাংলাদেশের সংবাদ মাধ্যম আর নেট দুনিয়া দেশটির রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরগরম, সেদিন সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে মেট্রো স্টেশনের কাছে একটি ছাতার ভেতর থেকে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি বোমা পাওয়া গেছে। প্রথমে বাংলাদেশের কয়েকটি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছিল এটি ছিল ককটেল। bdnews24.com এর 24শে জুলাইয়ের খবরে ডিএমপির মতিঝিল জোনের সহকারী কমিশনার হোসেন মোহাম্মদ ফারাবির বরাত দিয়ে বলা হয়েছিল, মতিঝিল মেট্রো রেল স্টেশনের নিচে একটি পরিত্যক্ত ছাতার মধ্যে ককটেল পাওয়া যায়। পরে অবশ্য ডিএমপির পক্ষ থেকে বলা হয় এটি সাধারণ কোনো হাত বোমা বা ককটেল নয়, বরং এটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি বোমা। চ্যানেল 24 এর সম্প্রচারিত একটি ভিডিওতে দেখা যায়, মেট্রো রেল স্টেশনের দায়িত্বে থাকা একজন আনসার সদস্যকে এক ব্যক্তি জানায় ছাতার মধ্যে লাইট জ্বলছে। ওই আনসার ছাতাটি হাতে নিলে তার কাছে মনে হয় ছাতাটির ওজন স্বাভাবিকের চেয়ে বেশি। তখন তিনি পাশের দায়িত্বরত পুলিশ সদস্যদের বিষয়টি জানান। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে বোমাটির বিস্ফোরণ ঘটায়। এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে মতিঝিল থানায় এসআই মির্জা মোহাম্মদ মুক্তা বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেছেন। এই এজাহার থেকে বেরিয়ে এসেছে একটি ভয়ঙ্কর তথ্য। এজাহারে ঘটনার বিবরণীতে গিয়ে লেখা হয়েছে, বোমাটি পাতা হয়েছিল সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রার পথে। রথযাত্রার শোভাযাত্রাটি যখন এই বোমা পাতা পথ পার হয়ে যাচ্ছিল, তখন পুলিশ সেটি ঘিরে রেখেছিল। আর শোভাযাত্রায় অংশ নেওয়া মানুষদের উদ্দেশ্যে পুলিশ তখন বলেছিল ওইখানে শর্ট সার্কিট হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, মামলার বাদী উল্টো রথযাত্রার নিরাপত্তায় হোন্ডা মোবাইল কল সাইনে ডিউটিতে নিয়োজিত ছিলেন। উল্টো রথযাত্রার শোভাযাত্রাটির রুট ছিল ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু হয়ে মতিঝিল শাপলা চত্বর হয়ে স্বামীবাগ আশ্রম পর্যন্ত। সন্ধ্যার দিকে ট্রাফিক বিভাগ থেকে ডিএমপির কন্ট্রোল রুমে সেখানে একটি বোমা সদৃশ বস্তু পাওয়ার কথা জানানো হয়। একটি ছাতার মধ্যে রাখা ওই বোমায় মিটমিট করে আলো জ্বলার কথা বলা হয়। এরপর খবর পেয়ে ঊর্ধ্বতনদের নির্দেশে এসআই মুক্তা ও তার সহকর্মীরা 6টা 20 মতিঝিল মেট্রো স্টেশনের জেনারেটর রুমের পাশে উপস্থিত ছাতা বোমা পাওয়ার জায়গাটি ঘিরে রাখেন।
সেখানে রথযাত্রার মিছিল উপস্থিত হলে পুলিশ সদস্যরা তাদেরকে শর্ট সার্কিট হয়েছে বলে জায়গাটি পাশ কাটিয়ে যাওয়ার অনুরোধ করেন। এরপর মিছিলটি শাপলা চত্বর হয়ে স্বামীবাগ আশ্রমের দিকে চলে যায়। শোভাযাত্রা চলে যাওয়ার পর ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা এসে সেটি নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে বলে মামলায় বলা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, প্রথমে বুঝতে না পারলেও পরে তারা বুঝতে পারে বোমাটি সাধারণ কোনো বোমা নয়, বরং এটি শক্তিশালী ও নিখুঁতভাবে বানানো একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি বোমা। ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দলের একজন কর্মকর্তা bdnews24.com কে বলেছেন, ওটা ছিল একটা পাইপ বোমা, যাকে বলা হয় আইইডি বা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস। এর ভিতরে 1.5 কেজির মতো সালফার ছিল, আর ছিল প্রচুর তারকাটা ও ধারালো লোহার টুকরো। ব্যাটারি ও সার্কিট জোড়া দিয়ে ডিভাইসটি এমন ভাবে তৈরি করা হয়েছিল যে কেউ ছাতা খোলার জন্য বোতামটি চাপলে এটা বিস্ফোরিত হতো। তখন লোহা লক্করের টুকরোগুলো স্প্লিন্টার হয়ে আশেপাশের লোকজনকে ক্ষত বিক্ষত করত। বোমাটি যে শক্তিশালী ছিল তা বোঝা যায় ডিএমপির কার্যক্রমে। ডিএমপি বোমা ডিসপোজাল ইউনিট এলাকাটি কর্ডন করে বিস্ফোরণ ঘটিয়েছিল। তা সত্ত্বেও সেই নিষ্ক্রিয়করণের সময় একজন পথচারী আহত হয়েছেন। 66 বছর বয়সী মিরাজ আহমেদ নামের ওই ব্যক্তি শিক্ষা মন্ত্রণালয়ের কর্মচারী। তার বাম চোখে স্প্লিন্টার লেগেছে। পুলিশের সূত্রগুলো বলছে, 200 মিটার বা তার বেশি দূরত্বে স্প্লিন্টার গিয়ে ওই ব্যক্তি আহত হয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, ভয়াবহ এক বিপদ থেকে রক্ষা পাওয়া গেছে, কারণ বোমাটি এমন ভাবে ইম্প্রোভাইজড ছিল যাতে যে কেউ ছাতা খোলার বাটনে পুশ করলে বোমাটি বিস্ফোরিত হতো। তখন লোহার টুকরাগুলো স্প্লিন্টারের মতো চারদিকে ছিটকে আশেপাশের মানুষকে গুরুতর আহত বা নিহত করতে পারত। তাছাড়া ছাতার মধ্যে বোমাটি যেখানে ছিল তার কাছেই ছিল মেট্রো স্টেশনের জেনারেটর রুম। এতে আরো বড় রকমের বিপদেরও আশঙ্কা ছিল। পুলিশ কর্মকর্তাদের ভাষ্য, উল্টো রথযাত্রাকে টার্গেট করে সেখানে বোমাটি পাতা হয়েছিল বলে তারা ধারণা করছেন। সেটি আগেই শনাক্ত করতে পারে বড় বিপর্যয় এড়ানো গেছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সরকারের ভাবমূর্তি বিনষ্ট করতে পূর্ব পরিকল্পিতভাবে বোমা বিস্ফোরণ ঘটিয়ে জনগণের জীবন বিপন্ন করার লক্ষ্যে বোমাটি সেখানে পাতা হয়েছিল। এখানে দুটো প্রশ্ন উঠে আসে। এক, এই ধরনের আইইডি বোমা আসলে কতটা শক্তিশালী? আর 2, বাংলাদেশে এমন বোমা কারা বানায়? বিস্ফোরক অধিদপ্তরের একজন কর্মকর্তা বলেছেন, মামলার এজাহারে যেসব আলামতের কথা পুলিশ উল্লেখ করেছে সেগুলো দেখে বোঝা যায় বোমাটি বাংলাদেশি বানানো। কারণ মামলার এজাহারে সানলাইট ব্যাটারির মতো কিছু দেশীয় সামগ্রীর কথা উল্লেখ আছে। ঘটনাস্থল থেকে বোমার আলামত হিসেবে জিআই পাইপের খণ্ডিত অংশ, ব্যাটারি, বিয়ারিং এর বল পাওয়ার কথা মামলায় উল্লেখ করেছে পুলিশ। বিস্ফোরক অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, উদ্ধারকৃত ডিভাইসে পাওয়া 1.5 কেজি সালফার পাইপের 2 প্রান্ত পেঁচানো ক্যাপ বা শক্ত সিমিং দিয়ে বন্ধ ছিল। সে কারণে ছাতার বাটনে পুশ করলে এটি যখন বিস্ফোরিত হতো তখন প্রচন্ড বেগে চূর্ণ বিচূর্ণ হয়ে শত শত ধারালো স্প্লিন্টারে পরিণত হতো। আর এই ধরনের ইম্প্রোভাইজড বোমায় অসংখ্য ছোট ছোট বিয়ারিং এর বল ব্যবহার করা হয়, যেগুলো বিস্ফোরণের সময় বুলেটের মতো কাজ করে। তাছাড়া স্বাভাবিক বিস্ফোরণ ঘটলে মেট্রো স্টেশনের কাজগুলো এতটা ক্ষতিগ্রস্ত হতো যে সেগুলো তখন স্প্লিন্টার হিসেবে কাজ করত। একাধিক সংস্থার কর্মকর্তারা বলছেন, বাংলাদেশে এই ধরনের সূক্ষ্মভাবে আইইডি বোমার ব্যবহার আগে দেখা যায়নি। সিআইডির কর্মকর্তারা বলছেন, এর আগে 3 বার আইইডি বোমার নজির তারা পেয়েছেন। প্রথমে 2005 সালের 17 আগস্ট সারা দেশের 63টি জেলায় একযোগে 450 স্থানে সিরিজ বোমা হামলা চালিয়েছিল জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি। তবে সেগুলো ছিল মূলত কম ঘনত্বের সাধারণ টাইম ডিটোনেটিং ডিভাইস। এরপর 2016 সালে হলি আর্টিজান হামলার পর সেখানে 90 জেএমবি বা আইএস সমর্থিত গোষ্ঠীগুলো জিআই পাইপ, বৈদ্যুতিক ইগনিটর এবং ক্ষুদ্র ধাতব বিয়ারিং বলের কার্যকর সমন্বয়ে পাইপ বোমা বানাতে শুরু করে। 2021 সালে নারায়ণগঞ্জের সাইনবোর্ড, গুলিস্তান এবং বিভিন্ন পুলিশ বক্সে সব হামলা চালানো হয়েছিল, সেখানেও আইইডি বোমা ব্যবহার করা হয়েছিল। কিন্তু মতিঝিলের আইইডি বোমাটি একেবারেই ভিন্ন কৌশলে বানানো।
বিশেষজ্ঞরা বলছেন ভারতের মাওবাদী, মিয়ানমারের পিপলস ডিফেন্স ফোর্স ও আরাকান আর্মি, পাকিস্তানের টিটিপির মতো সশস্ত্র গোষ্ঠীগুলো এই ধরনের বোমা হামলা চালিয়ে থাকে। ভারতের নাগাল্যান্ড ও মণিপুরে, পাকিস্তানের পেশোয়ারে এবং নাইজেরিয়াতে গত এক মাসে আইইডি বোমা হামলা চালিয়েছিল বিচ্ছিন্নতাবাদীরা। বিশেষজ্ঞরা বলছেন মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়ার বৈশ্বিক জঙ্গি সংগঠনগুলো সাধারণ মানুষের নজর এড়াতে হর হামেশাই বস্তুর ছদ্মবেশে বোমা ব্যবহার করে। এগুলোকে বলা হয় বডি ট্র্যাপড আইইডি বোমা। জঙ্গিরা ঘরের দৈনন্দিন জিনিসপত্র, প্রেসার কুকার, পানির বোতল, খেলনা, এমনকি ছাতার মতো দেখতে বস্তুর ভিতরে আইইডি তৈরি করে ফেলে রাখে এবং বিস্ফোরণ ঘটায়। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশে দেশীয় প্রযুক্তি ও সরঞ্জাম ব্যবহার করে কারা এই ধরনের বোমা বানালো? সামরিক বাহিনীর একটি সূত্র বলছে, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের বান্দরবান ও রাঙ্গামাটি অঞ্চলে কুকিচি ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ এবং তাদের সহযোগী জঙ্গি দলগুলো সশস্ত্র বাহিনীর বিপক্ষে প্রেসার প্লেট আইইডি এবং ট্রিপওয়ার আইইডি ব্যবহার করে। মতিঝিলের বোমাটিতে যেসব সরঞ্জাম ব্যবহার করা হয়েছে, একই ধরনের ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস চলতি বছরের এপ্রিলে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ উদ্ধার করেছিল। আবার গত বছরের 26শে ডিসেম্বর ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় একটি মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। বোমা বিস্ফোরণের ঘটনার পর সেখানে অভিযান চালিয়ে 400 লিটার তরল রাসায়নিক ও বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছিল পুলিশ। ওই ঘটনায় পুলিশের তদন্তে বেরিয়ে এসেছিল আইএস মতাদর্শী উগ্রপন্থী সংগঠন নব্য জেএমবি সদস্য শেখ আলামিন ছিলেন মাদ্রাসাটির পরিচালক। তার বিরুদ্ধে রাজধানী ঢাকা সহ এর আশেপাশের বিভিন্ন থানায় সন্ত্রাস বিরোধী আইনে অন্তত 7টি মামলা রয়েছে। পুলিশ কর্মকর্তারা বলছেন, কেরানীগঞ্জের ওই মাদ্রাসা থেকে একই ধরনের বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছিল। মজার ব্যাপার হলো, কেরানীগঞ্জের বিস্ফোরণের মামলায় গ্রেপ্তার শেখ আলামিন ও অলিউল্লাহর অভিযোগের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক পুলিশ কর্মকর্তার বিচার চলছে। পুলিশের একাধিক সংস্থার কর্মকর্তারা মনে করেন, 24-এর 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন জঙ্গি সংগঠনের অনেক সদস্য কারাগার থেকে পালিয়ে যান, অনেকে জামিনেও মুক্ত হন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের ধারণা, জামিনে মুক্ত হওয়ার পর নব্য জেএমবির এই দল বোমা ও বিস্ফোরক মজুত করা শুরু করে। কেরানীগঞ্জের বিস্ফোরণের ঘটনায় বিষয়টি প্রকাশ পায়। পরবর্তী সময় আরো 2টি বিস্ফোরণ ও পুলিশের উপর হামলার ঘটনায় এই উগ্র গোষ্ঠীকে নিয়ে নিরাপত্তা উদ্বেগ আরো স্পষ্ট হয়। তাছাড়া বাংলাদেশের জঙ্গিদের একটা গ্রুপ কুকিচনের অধীনে প্রশিক্ষণ নিয়েছিল, কিন্তু 24 আগস্টের পর পুলিশের যে অবস্থা, তাতে জঙ্গিদের নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়েছে। জঙ্গিবাদ দমনে আওয়ামী লীগ আমলে পুলিশের 2টি বিশেষায়িত ইউনিট, অ্যান্টি টেরোরিজম ইউনিট বা এটিইউ এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বা সিটিটিসি ছিল, কিন্তু 24 আগস্টের পর সেগুলো নাম সর্বস্ব সংস্থায় পরিণত হয়েছে। বিএনপি সরকার ক্ষমতায় এসে এই দুটো এক করে একটি প্রতিষ্ঠান করার প্রস্তাব দিয়েছে। এমন পরিস্থিতিতে একেবারে নিখুঁত কায়দায় কিন্তু শক্তিশালী এমন ইম্প্রোভাইজড বোমার যে অশনির সংকেত পাওয়া গেল, তা ঠেকানো যাবে কিভাবে? এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের দেশে একটা জনপ্রিয় প্রবাদ আছে, প্রবাদ এবং প্রবঞ্চ। সেটি হলো, নাই কাস্ত খই ভাস। এবং আপনারা যারা গ্রাম বাংলায় বড় হয়েছেন তারা জানেন যে খই ভাজা যখন হয় এবং সেই খইয়ের সঙ্গে ধান থাকে এবং সেগুলো বাছতে বহু সময় লাগে। চাল ডাল একত্র করলে যেভাবে আলাদা করতে সময় লাগে, তেমনি খই ভাজার যে পর্ব, এটা হলো প্রাথমিক পর্ব। আর দ্বিতীয় পর্ব হলো ওই খইয়ের ভেতর থেকে ধানের যে খোসাগুলো সেগুলো বের করা। এতে করে 1 কেজি খই বাছতে আপনার হয়তো 3-4 ঘন্টা সময় চলে যাবে। যখন আপনি বেকার থাকেন, কোনো কাজকর্ম থাকে না, তখন আপনি এই খই ভাজবেন এবং খই বাছবেন, তারপরে খই খাবেন। এই জন্য বলা হয় নাই কাস্ত খই ভাস।
এখন বাংলাদেশের অবস্থা হলো এই, যখন আপনি কোনো কিছু মিলাতে পারবেন না, তখন এই কাজ আওয়ামী লীগ করেছে। যখন আপনার কোনো কাজ থাকবে না, তখন 2-4 জন ছাত্রলীগকে ধরতে হবে, আওয়ামী লীগকে ধরতে হবে, আওয়ামী লীগের বাড়ি ঘরে আক্রমণ চালাতে হবে, 2-4টা মামলা দিতে হবে, এবং জনগণের আকর্ষণ তৈরি করা, মনোযোগ একদিকে নিয়ে যাওয়া। এটি যখন আপনার প্রয়োজন হবে পক্ষে বা বিপক্ষে, তখনই দিল্লি থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে হবে, তারপরে শেখ হাসিনার বিষয়ে কথাবার্তা বলতে হবে, এবং সে আজকে ঢুকে পড়বে, এক পক্ষে বলবে যে সে যখন ঢুকে পড়বে সারা বাংলাদেশ কাঁপতে থাকবে, আর এক পক্ষে বলতে থাকবে যে সে ঢোকা মানি ফাঁসির কাষ্ঠে তাকে ঝুলানো হবে এবং তার বাকি জীবন জেলখানাতে কাটাতে হবে। আর এ সকল কথা কেবলমাত্র নির্দিষ্ট শ্রেণী বা পেশার যারা লোক তারাই বলছেন না, এগুলো বলার জন্য সাদা চামড়ার বিভিন্ন বিদেশি যারা এজেন্ট রয়েছেন তাদের মাধ্যমে এ সকল কথাবার্তা বলা হচ্ছে। ফলে কি হলো, ঘুরে ফিরে রাজনীতিতে আমাদের ইচ্ছা থাকা না সত্ত্বেও বারবার শুধু আওয়ামী লীগের নাম চলে আসছে, বারবার শেখ হাসিনার নাম চলে আসছে, এবং মানুষজন যখনই আপনি শেখ হাসিনা আসবে বা আওয়ামী লীগ নিয়ে আপনি যে কোনো কথা বলেন, ইতিবাচক বলেন নেতিবাচক বলেন, মানুষের যে অ্যাটেনশন আপনার দিকে চলে যায়। এই বাংলাদেশে এখন বঙ্গবন্ধুকে গালি দিলে বা তার পক্ষে কোনো কথা বললে আপনি দৃষ্টি আকর্ষণ করতে পারেন। আপনি যদি এখন নেতিবাচক অর্থে নায়ক হতে চান, বঙ্গবন্ধুকে খুব করে গালি দিতে হবে, মুক্তিযুদ্ধকে গালি দিতে হবে, বঙ্গবন্ধুকে কাপুরুষ বলতে হবে, ইত্যাদি নানা রকম ঘটনা। আর আপনি যদি সুপুরুষ হতে চান, বীর পুরুষ হতে চান, তাহলে এই যাকে বলা হয় আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, শেখ হাসিনা ভালো ছিল, তারপর শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, এই ধরনের কথাবার্তা বলতে হবে ইত্যাদি। কিন্তু এরই মধ্যে আমাদের যে বিবর্তনগুলো হয়ে গেছে মন এবং মানসিকতার, বাস্তবতা হলো যে একটা সময় মানে শেখ হাসিনার জমানার শেষ একটি বছর ভারত বিরোধী মনোভাব একেবারে তুঙ্গে গিয়ে পৌঁছে গিয়েছিল। আর অন্যদিকে আমাদের দেশে যে চিরায়ত মার্কিন সাম্রাজ্যবাদী বিরোধী একটা মনোভাব ছিল, এবং আমরা আমেরিকানদেরকে পছন্দ করতাম না নানা কারণে। 1971 সালে তারা বিরোধিতা করেছে, তারপরে 74-এর যে দুর্ভিক্ষ তারা সৃষ্টি করেছে, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড থেকে শুরু করে আরো অনেক কিছুর সঙ্গে তারা জড়িত। এমনকি জনাব তারেক রহমান সাহেবকে ব্ল্যাকলিস্ট করা, 1/11 ঘটিয়ে বিএনপিকে ক্ষমতাচ্যুত করা, এটাও মার্কিন প্ল্যানে হয়েছে। এবং পরবর্তীতে যখন এই 1/11 যারা কুশীলব তারা বিপদে পড়েছে, তাদের সবাইকে আমেরিকা আবার তাদের নিজ দেশে আশ্রয় দিয়েছে। মঈনুদ্দিন, ফখরুদ্দিন থেকে শুরু করে 1/11 যে বিশাল বিশাল কুশীলব তাদেরকে আমেরিকা আশ্রয় দিয়েছে, আর বাকি ছোট ছোট যারা কুশীলব তাদেরকে 2009 সনে আওয়ামী লীগের উপর ছেড়ে দিয়েছে, আওয়ামী লীগের জিম্মায় দিয়েছে। আওয়ামী লীগ তাদের কাউকে চাকরি দিয়েছে, কাউকে নমিনেশন দিয়ে এমপি বানিয়েছেন, কাউকে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে নিরাপত্তা প্রদান করেছেন 1/11 কুশীলবদেরকে। এবং এটা সবই হয়েছে আমেরিকা
দেন ভাইয়া দিল্লির মাধ্যমে। তো সেই দিক থেকে আমাদের এই দেশে একটা প্রবল ভারত বিরোধী মনোভাব ছিল এবং আমেরিকা বিরোধী মনোভাব ছিল। কিন্তু শেখ হাসিনার জমানার শেষ একটা বছরে যে কোনো কারণ হোক না কেন মানুষের মন আমেরিকার দিকে ঝুঁকে যায় এবং বিএনপি, জামাত, অন্যান্য এমনকি বামপন্থী যারা লোকজন আছে তারাও আমেরিকার জো বাইডেন, পিটার ডি হাস এদের ভক্ত হয়ে পড়ে এবং আওয়ামী লীগের প্রতি মানুষের যে বিরক্তি এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছিল, সবাই চাচ্ছিল যে পিটার হাস বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, প্রেসিডেন্ট হন, জনগণ ভোট দেবে। পিটার হাসের জনপ্রিয়তা এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল। কিন্তু সেই পিটার হাস, ডোনাল্ড লু, এমনকি আমরা বহু মানুষ ডোনাল্ড লুকে শান্তির অবতার মনে করতাম, যে সে কেন আসে না। আমরা অনেকেই চিন্তা করতাম যে আমেরিকা এত দেশে এত বোমা মারে, এত সৈন্য পাঠায়, তারা কি সৈন্য পাঠিয়ে সেই শেখ হাসিনার যে পেট্রো বাহিনী তাদেরকে দমন করতে পারে না? এরকম ভাবে আমরা সেই আমেরিকার শক্তিটাকে ওয়েলকাম করতাম এবং তাদেরকে আবাবিল পাখি মনে করতাম। যাই হোক, সেই আমেরিকার যে তুমুল জনপ্রিয়তা, পিটার হাসের জনপ্রিয়তা, সব উইদিন 4-5 মাসের মধ্যে বুমেরাং হয়ে যায় ইনুস জমানাতে। এবং যখন মার্কিন ডিপ স্টেট পলিসির কথা জানাজানি হয়, প্রথম দিকে মানুষ গা করেনি, কিন্তু যেভাবে আমেরিকার আধিপত্য বাড়তে থাকে, যেভাবে আইন শৃঙ্খলার অবনতি হতে থাকে, যেভাবে মব কালচার বাড়তে থাকে এবং যেভাবে যারা জুলাই আগস্ট বিপ্লবের সমন্বয়ক, সেই সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, রাহাজানি থেকে শুরু করে মানে এমন কোনো অপকর্ম নয়, বেয়াদবির পুরো সমাজটাকে তারা উল্টে দেয়, পাল্টে দেয়। অশ্লীল ভাষায় কথা বলে, গালাগালি করে, যেখানে সেখানে মপ করে, মানুষের জীবনে রীতিমতো জাহান্নাম তারা ডেকে নিয়ে আসে। তখন সবাই বলতে প্রথমে বলে যেই লাউ সেই কদু। আগে যা ছিলাম তাই তো হচ্ছে, এই ছাত্রলীগ, এই সমন্বয়। আর কদিন পরে দেখা গেল যে না, এদের তুলনায় ছাত্রলীগ ভালো ছিল, এদের তুলনায় যুবলীগ ভালো ছিল এবং ইউনূসের তুলনায় শেখ হাসিনা ভালো ছিল বলে সবাই বলতে শুরু করে আগেই আমরা ভালো ছিলাম। জাস্ট আফটার 3-4 মান্থ এবং ধীরে 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 সেই আমেরিকার বিরুদ্ধে মানুষের জনমত আবার সে আগের মতো হতে থাকে এবং পিটার ডি হাস রাতারাতি, ডোনাল্ড লু, পিটার ডি হাস রাতারাতি ভিলেনে রূপান্তরিত হন। তো এই যে তারা ভিলেনে রূপান্তরিত হলেন এবং সেই রূপান্তরিত হতে হতে আমেরিকা বুঝলেন যে তাদের হাতে সময় বেশি নাই, ক্ষমতা খুব দ্রুত পরিবর্তন করতে হবে, হতে হবে, অথবা যদি আমরা এটা নিজেরা নেগোসিয়েশন না করি তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে একটা গণ অভ্যুত্থান হয়েছে, ইউনূসের বিরুদ্ধে তার সাথে আরো বড় ম্যাসিভ গণ অভ্যুত্থান হবে। তার আগেই তারা একটা নির্বাচন অনুষ্ঠান করে ফেলে, বিএনপির হাতে ক্ষমতা চলে যায় এবং ইউনূস এবং জামাত এবং অন্যান্য এনসিপি তাদেরকে একটা সেফ এক্সিট আমেরিকার পক্ষ থেকে দেয়া হয়। এইভাবে আমরা আসলে শুনে আসছি। গল্প হতে পারে, মিথ্যা হতে পারে, সত্য হতে পারে, বাট দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। তো এরকম যখন অবস্থা হয় তখন ওই যে আমেরিকার বিরুদ্ধে যে ক্ষোভ, এনসিপি বিরুদ্ধের যে ক্ষোভ, জামাতের বিরুদ্ধে যে ক্ষোভ, এটা বাড়তে থাকে। আর যখন একদিকে ক্ষোভ বাড়তে থাকে তখন অন্যদিকে মানে অপোজিট, যেমন ভারত, আওয়ামী লীগ, ছাত্রলীগ সংগতি করেন, ওদিকে ক্ষোভ কমতে থাকে। মানে তারা যে অন্যায় করেছে, ভুল করেছে, ভ্রান্তি করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, এগুলোকে কেউ অস্বীকার করছে না। কিন্তু বর্তমানে এক একজনের জীবনে যে দ্রোহ, বিদ্রোহ, যে কষ্ট, যে অভাব, যে অভিযোগ, মানে একত্রে এসে
পড়েছে, এটার মানে সামাল দিতে গিয়ে তারা আর ভারত বিরোধিতা করতে সময় পাচ্ছে না। খুব করে উস্কানি দেওয়া হচ্ছে বিভিন্ন মহল থেকে, এই ভারতের দিল্লি না পিন্ডি, সবার আগে বাংলাদেশ, আই হ্যাভ এ প্ল্যান, মানে এই জিনিসগুলো এখন অনেকটা মানুষের মুখে মুখে ফিরছে নেতিবাচক অর্থে। এখন নরেন্দ্র মোদী দিল্লি, অমিত শাহ বা সীমান্তে যে পুশিং হচ্ছে, এগুলো নিয়ে সীমান্ত উত্তেজনা আছে, কিন্তু বাংলাদেশের মানুষ তারা বলছে ভাত দাও, কর্ম দাও, ব্যবসা দাও, বাণিজ্য দাও, ইত্যাদি ইত্যাদি। ভাত দে হারামজাদা, নচেত মানচিত্র খেয়ে ফেলবো। তো এই যে একটা অবস্থা তৈরি হয়েছে, সেই অবস্থার মধ্যে শুধু বারবার সামনে আসছে শেখ হাসিনা কবে আসবে, শেখ হাসিনা আদৌ আসবে কিনা, শেখ হাসিনার সঙ্গে দিল্লিতে কারা কারা দেখা করছেন, তারপরে বিভিন্ন রকম মিডিয়া, তো মূলধারার মিডিয়া কেউ বলছে না, কিন্তু সামাজিক যে মাধ্যমগুলো রয়েছে সেখানে যারা আওয়ামীপন্থী ইনফ্লুয়েন্সার রয়েছে বা বিএনপি বিরোধী ইনফ্লুয়েন্সার রয়েছেন, জামাতপন্থী ইনফ্লুয়েন্সার রয়েছে, মানে সব মিলে একটা জগা খিচুড়ি তৈরি করে শেখ হাসিনাকে এমন একটা জায়গাতে মানে বসানো হয়েছে, অবস্থার দৃষ্টি মনে হচ্ছে যে শেখ হাসিনা সেখানে মুঘল সম্রাট আকবরের মতো বসে আছেন, নরেন্দ্র মোদী, ভ্লাদিমির পুতিন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়মিত সেখানে তাদের প্রতিনিধি পাঠাচ্ছেন এবং শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানোর জন্য, বরণ করে নেওয়ার জন্য তারা সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছেন। এবং শেখ হাসিনা যেদিন আসবে, মানে এরকম একটা আওয়ামী লীগের লোকজন প্রচার করছে, সেই দিন ভারতের জঙ্গি বিমানগুলো, আমেরিকার জঙ্গি বিমানগুলো, এমনকি রাশিয়ার জঙ্গি বিমানগুলো একত্রে সে শেখ হাসিনার যে প্লেনে তিনি আসবেন সেই প্লেন গার্ড দিয়ে বাংলাদেশে নিয়ে আসা হবে। এইরকম একটি অবস্থা তৈরি হয়েছে। আর যখন এরকম একটা ঘটনা ঘটে, শেখ হাসিনা তো খুব ছোট খেলোয়াড় নন, অনেক পাকা খেলোয়াড়, বহু ঘাটে পানি খেয়েছেন, বহু মানুষকে নাস্তা নাবুদ করেছেন, জীবনে বহু উত্থান পতন দেখেছেন। কাজী এরকম একটা যে পরিবেশ তৈরি হয়েছে, সেই পরিবেশটিকে 16 আনা নিজের পক্ষে ব্যবহার করার জন্য যত কৌশল রয়েছে, যত শক্তি প্রয়োগ রয়েছে, যত সম্পদ বিনিয়োগ রয়েছে, সব জিনিসগুলো তারা মানে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা নিজে যুগপৎভাবে তারা করছে। ভারত তাদের শতভাগ ওকে আছে, ইংল্যান্ডে তারা একাধিক লবিস্ট ফার্ম তারা নিয়োগ করেছে, আমেরিকাতে তারা একাধিক লবিস্ট ফার্ম নিয়োগ করেছে, এবং নেতাকর্মীদেরকে চাঙ্গা রাখার জন্য একের পর এক যে ন্যারেটিভ সে তৈরি করছে, সেই ন্যারেটিভের ফলে কি হচ্ছে যে শেখ হাসিনার দেশে আসাটা এখন মানুষের মুখে মুখে ফিরছে, প্রতিটি মানুষের মুখে মুখে ফিরছে। এই কবে আসবে, আসলে কি হবে, আসলে আমরা কি করব, শেখ হাসিনা কিভাবে আসবে, এয়ারপোর্টে আসবে নাকি যাকে বলা হয় সীমান্তে দিয়ে ঢুকবে, সে কি এসে সরাসরি জেলখানাতে ঢুকবে নাকি সরাসরি সুদা সদনে যাবে নাকি সরাসরি যমুনাতে গিয়ে পড়বে, এরকম নানা রকম আবল তাবল কথাবার্তা বলা হচ্ছে। পক্ষের লোক মানে তারা বলার চেষ্টা করছে সে আসলে সবকিছু কাঁপতে থাকবে, সে আসলে তছনছ হয়ে যাবে। আর সরকারে যারা লোকজন আছে তারা একটা যারা অতি জ্ঞানী, তারা চুপ হয়ে বসে আছে, দেখি কি হয়, বেশি কথা না বলাই ভালো। আরেকটি গ্রুপ তারা বলার চেষ্টা করছে যে আরে আসুক, আমরা কি তখন তাকে ফুলের মালা নিয়ে তাকে বরণ করার জন্য বসে থাকবো নাকি, আসলে দেখা যাবে, তখন দেখা যাবে।
আরেকটা গ্রুপ বলার চেষ্টা করছে পূর্বের সাথে পশ্চিমে উঠে গেলেও সে আসতে পারবে না, এবং এই জন্য নানা রকম তথ্য এবং উপাত্ত হাজির করা হচ্ছে। এরই মধ্যে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আদালতের আদেশে নিষিদ্ধ করা, আবার দল হিসেবে এটাকে সিদ্ধ করা, অর্থাৎ যে আইন করা হয়েছে পার্লামেন্টে সে আইনকে আবার রহিত করা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু খুব আলোচনা হচ্ছে। আওয়ামী লীগকে রিকনসিলিয়েশন করা, আওয়ামী লীগকে চিরতরে ব্যান করা, বিকল্প শক্তি হিসেবে আওয়ামী লীগকে ব্যবহার করা, পুরো জিনিসের মধ্যেই বারবার শুধু আওয়ামী লীগের নাম চলে আসছে, শেখ হাসিনার নাম চলে আসছে এবং তার দেশে ফেরার কথা চলে আসছে, এবং একই সঙ্গে আবার ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে, নতুন করে আলোচনা হচ্ছে, তারেক রহমান সাহেবকে নিয়ে আলোচনা হচ্ছে, তাকে ভয় দেখানো হচ্ছে। তিনি ভয় পাচ্ছেন বা না পাচ্ছেন ডাজ নট ম্যাটার, কিন্তু তাকে প্রচন্ডভাবে ভয় দেখানো হচ্ছে যে আপনার বাবার মতো আপনি বিপদে পড়বেন, আপনার বাবা কথা শুনেননি, আপনি আমাদের কথা শুনেন, ঢাকার বাইরে যাবেন না আর ঘর থেকে বেরোবেন না। একবার যদি তাকে ভয় দেখানো যায় এবং ঘরের মধ্যে আবদ্ধ রাখা যায়, তাহলে বিএনপিকে আচ্ছা মতো কাট্টুস করে বিএনপির যারা প্রতিপক্ষ তারা একেবারে ক্ষমতার দ্বার প্রান্তে চলে যেতে পারে, এবং 5 বছর তো দূরের কথা, 5 মাসও হয়তো তাদেরকে অপেক্ষা করতে হবে না যদি তারা বিএনপিকে ভয় দেখাতে পারে। এবং সেই কাজগুলো জলে স্থলে অন্তরিক্ষে প্রতিটি পক্ষ করে যাচ্ছে। তার বিপরীতে বিএনপি কি করছে বা কি করবে সেটি এখন দেখার বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।